আসসালামু আলাইকুম। ডিওর মোটর স্পোর্টসের নিয়মিত আয়োজন ডাগ আউট ডায়লগে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপকামিং গ্লোবাল সুপার লিগ নিয়ে। আমরা দর্শকদের উদ্দেশ্যে কিছু জিনিস জানিয়ে দিতে চাই এই লিগ উপলক্ষে। সেটা হচ্ছে যে এটি একটি ইনভিটেশন বেসড একটা টুর্নামেন্ট। আর আমাদের সাথে এই টুর্নামেন্ট নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশের সার্টিফাইড অ্যানালিস্ট জনাব জুলফিকার আলী অনিক ভাই এবং আমাদের একজন প্রতীক ভাই। ভাই কেমন আছেন? ভালো। আপনাদেরকে আবার এই স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। আমি দর্শকদের উদ্দেশ্যে ছোট করে এই অনুষ্ঠান সম্পর্কে জানাচ্ছি। সেটা হচ্ছে যে এটা একটা আগেই বলেছি ইনভিটেশন বেসড একটা টুর্নামেন্ট এবং হোস্টেড বাই ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এই টুর্নামেন্টের চেয়ারম্যান হচ্ছেন স্যার ক্লাইভ লয়েড, যাকে আসলে আমরা ক্রিকেটে অনেক বেশি রথী মহারথী হিসেবে চিনি। এবং গতবার ফার্স্ট ফেজে 5টা দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল এবং সেখান থেকে আমাদের বাংলাদেশের রংপুর রাইডার্স বিপিএল চ্যাম্পিয়ন ছিলেন না, যদিও তারপরেও কিন্তু তারা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে এসেছে। এবং এবারও গতবারের ন্যায় 5টা দল এবার অংশ নিচ্ছেন। পিএসএল গতবার ছিল, সেখান থেকে পিএসএল না থাকার কারণে নিউজিল্যান্ডের একটি দল এখানে অংশ নিচ্ছেন। এবং গতবারের ভাইটালিটি ব্লাস্টের টিম ছিল গতবার এবং সেখান থেকে এবার আইএল টি20 দল অংশ নিচ্ছে। আমরা প্রথমে যদি প্রতীক ভাইয়ের কাছে জানতে চাই, প্রতীক ভাই দ্বিতীয় ফেজ কেমন দেখছেন? আমি এবার আরো 2-1টা টিম বেশি আশা করেছিলাম। হ্যাঁ, 6টা বা 7টা, যত গতবার পিএসএল থেকে টিম ছিল। তো পিএসএল আর টি20 ব্লাস্ট এই দুটো টিমের পাশাপাশি যদি নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ আর আইএল টি20 টিমটা সংযোজিত হতো, সেক্ষেত্রে টুর্নামেন্টে একটু পূর্ণতা পেত। আমি সেটা বলতে চাচ্ছি। আমি সংক্ষেপে অনেক ভাইয়ের কাছে যদি জানতে চাই যে গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স, জি, সো বাংলাদেশের দর্শকদের এই টুর্নামেন্টের কতটা ইনভলভমেন্ট কিংবা বাংলাদেশের আমেজ কতটুকু থাকে? গত বছর আসলে এই টুর্নামেন্টের যখন রংপুর রাইডার্স গিয়েছিল, আমরা ভেবেছি শুধুমাত্র অংশগ্রহণের জন্য যাচ্ছেন। এবং পরবর্তীতে যখন টুর্নামেন্টের সময় গড়িয়েছে, রংপুর প্রুভ করেছে তারা এখানে অংশগ্রহণ করতে যায়নি এবং তাদের একটা নির্দিষ্ট ফ্যান বেস তৈরি হয়েছে, যেটা আসলে পরবর্তীতে বিপিএলও ক্যারি ফরওয়ার্ড হয়েছে। সো এইখানের সাথে আমাদের দর্শকদের একটা ভালো ক্রিকেটের এক্সপিরিয়েন্স হয়েছে, এটা আমাদের কাছে গুড প্র্যাকটিস মনে হচ্ছে। আমি দর্শকদের কাছে আবার ফিরে আসলাম এবং আর কিছু ইনফরমেশন আমি জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে এই টুর্নামেন্টটি একটা মাত্র মাঠে অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে প্রভিডেন্স স্টেডিয়াম, যেটাকে গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম নামেও আমরা চিনি। এবং এই স্টেডিয়াম সম্পর্কে সংক্ষেপে আমি একটু জানাই। সেটা হচ্ছে যে এখানে 3টি টেস্ট হয়েছে মাত্র এবং 25টি ওয়ানডে এখানে অনুষ্ঠিত হয়েছে এবং 19টি টি20 এখানে অনুষ্ঠিত হয়েছে। এবং অনেক ভাই, আমরা যদি এটার প্রিভিয়াস টি20 গুলো নিয়ে অ্যানালাইসিস করে যদি দেখি, এখানে অলরেডি যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে 130 ± অন অ্যাভারেজ, মানে খুব বেশি রান প্রসবা কিন্তু পিচ না কিংবা মাঠ এটা না। এটার সাথে আমাদের মিরপুরের অনেকটা মিল আছে, যে মিরপুরে আপনি দেখবেন যখন এখানে একটু ডিউ ফ্যাক্টর কাজ করে তখন ব্যাটিং করাটা একটু ইজি হয়। তারপর স্পিন বলের ক্ষেত্রে একটা ব্যাপার আছে। এই মাঠটা মূলত স্পিন ট্র্যাক, এখানে যখন স্পিনার অ্যাডভান্টেজ পান, খুব ভালো অ্যাডভান্টেজ পান, মোরাললেস এখানে স্পিন ডোমিনেশনটাই থাকে। তবে কোয়ালিটি পেস অ্যাটাকও এখানে খুব ভালো কাজ করে। আমরা গত বছর আমাদের তানজিম হাসান সাকিবকে দেখেছিলাম এখানে ভালো পারফর্ম করতে, এবং কামরুল ইসলাম রাব্বিকেও দেখেছি এখানে ভালো করেছে। হ্যাঁ, তো এই বছর উনি হয়তো আন্তর্জাতিক মানে ব্যস্ততার কারণে খেলতে পারছেন না, আমরা ওনাকে মিস করবো। বাট কামরুল ইসলাম রাব্বি এখানে আছেন এবং এছাড়াও অন্যান্য দলে যেসব পেসাররা আছেন, আমার কাছে মনে হয় যে একটু ফ্যাসিলিটিস পাবেন, তবে সেক্ষেত্রে টস ফ্যাক্টরটা একটু ইম্পর্টেন্ট থাকবে। প্রতীক ভাইয়ের কাছে আসতে চাই। অনেক ভাই বলছিলেন যে এটা একটা স্পিন ফ্রেন্ডলি উইকেট, সেক্ষেত্রে আসলে কি স্পিন ফ্রেন্ডলি উইকেট হিসেবে স্পিনারদের কি প্রাধান্য থাকবে? আদারওয়াইজ আমরা পেসারদেরকেও যে ডোমিনেট করার সিনারিও দেখতে পাবো। যেটা আমরা যদি প্রত্যেকটা টিমের প্রাইমারি স্কোয়াড দেখি, তাহলে সেটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে তারাও এটা প্রেডিক্ট করে নিয়েছে যে উইকেটে প্রচুর স্পিন ধরবে। প্রত্যেকটা টিমেই আমরা বেশ কিছু স্পিনার দেখতে পাচ্ছি এবং ট্রু ফাস্ট বোলার বলতে গেলে কোনো টিমেই কিন্তু তেমন নেই। যারা আছেন তারা মিডিয়াম পেসার এবং অকেশনালি হয়তো তারা ওপেনিং এ বোলিং করে অভ্যস্ত। যে কয়েকজন পেসার আমরা মোটামুটি বিভিন্ন স্কোয়াডে দেখছি, অধিকাংশ কিন্তু ফাস্ট চেঞ্জ বোলার। সো স্কোয়াড দেখে আশা করা যায় যে এবারও গতবারের ন্যায় স্পিনিং উইকেটই আমরা পাবো। আমরা টিম অ্যানালাইসিসে আসবো। সেক্ষেত্রে আরেকটা জিনিস আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে
গত বছর আমরা কিন্তু দেখেছিলাম যে রান কোনো ম্যাচে 170+ রান আমরা দেখেছি এই জিএসএন এ, আবার কোনো ম্যাচে আমরা দেখেছি যে 95-এও 97-এ ওইটা আবার ডিফেন্ডও করেছে, ডিফেন্ড করার জন্য মানে 7টা উইকেট পর্যন্ত চলে গেছে। তো এবার কি আমরা আসলে ওটা কোনো কিছু চেঞ্জ দেখতে পাই কিনা? দেখুন, আমরা যদি সিপিএল হিস্ট্রি দেখি, গায়নার মাঠে যে খেলাগুলো হয় এখানেও কিন্তু এরকম ফ্লাকচুয়েশন দেখা যায়। সচরাচর রান হয় না, তো মাঝে মাঝে কিছু উইকেট দেখতে পারি যে আমরা 200-র অধিক রান হয়েছে, সেটা খুবই কম, বাট এরকম ফ্লাকচুয়েশন কিন্তু দেখা গিয়েছে। এই পিচটা নরমালি একটু ফ্লাকচুয়েশন থাকে, এখানে একটু আপনি মানে প্রিসেট করে নামতে পারবেন যে আপনার বোলার এখানে ডমিনেট করবে। আমরা তাহলে এখন যদি আমরা টিম ওয়াইজ অ্যানালাইসিস করতে যাই, সেক্ষেত্রে আমরা শুরুতে প্রতীক ভাইয়ের কাছে যাব। সেটা হচ্ছে যে এবছর ফার্স্ট আমাদের একটা টিম পার্টিসিপেট করছে, যদি আমরা এটাকে বলে আন্ডাররেটেড একটা টিম। আসলে যারা আমরা ক্রিকেট দেখি কিংবা ক্রিকেট নিয়ে অনেক বেশি আলোচনা করি, তারাও কিন্তু আসলে এই টিমটাকে অনেক বেশি নাম শুনিনি। সেটা হচ্ছে নিউজিল্যান্ড থেকে আসা সেন্ট্রাল স্ট্যাক্স। তো আমি যদি আপনার কাছে জানতে চাই যে এই টিমের কাকে নিয়ে আপনার আসলে অনেক বেশি হোপ, কিংবা টিম যদি অ্যানালাইসিস করেন সেক্ষেত্রে কিভাবে চিন্তা করছেন? সেন্ট্রাল স্ট্যাক্স হচ্ছে নিউজিল্যান্ড বেসড ফ্র্যাঞ্চাইজি যে ক্রিকেট টুর্নামেন্ট সুপার স্ম্যাশ টি20, ওটার চ্যাম্পিয়ন দল তারা। তো এখন আন্ডাররেটেড টিম বলার পাশাপাশি আমি এবার সেন্ট্রাল স্ট্যাক্সকে পার্টি স্পয়লার বলতে পারি, যে হয়তো তারা ফাইনাল পর্যন্ত যেতে পারবে না, কিন্তু দু একটা টিমের ফাইনালে যাওয়ার পথ হয়তো তারা রুদ্ধ করে দিতে পারে। এবং তাদের স্কোয়াডটা আমি দেখেছি, মানে খুব বড় প্লেয়ার হয়তো নেই, কিন্তু যে কয়েকজন প্লেয়ার রয়েছেন তাদের অ্যাভেলেবল, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স যাদের রয়েছে, তারা যদি একটা ভালো কম্বিনেশন দাঁড় করাতে পারেন, একটা বা দুটো ম্যাচ তারা হয়তো জিততে পারবে। আমি ওনাদের টিম দেখছিলাম, সেক্ষেত্রে বেশ কিছু নাম যদি আমরা বলি যে আসলে আমরা অলরেডি ইন্টারন্যাশনাল সার্কিটে কিন্তু ভালো খেলছেন কিংবা খেলে যাচ্ছেন অনেকদিন ধরে। তার মধ্যে ম্যাথু ফোর্ড আছে, এজেস প্যাটেল আছে, নিউজিল্যান্ড টিম অনেকদিন ধরে টেস্ট টিমে যদি বলি নিয়মিত নয়। এছাড়া উইলিয়াম তো আসলে ওয়ানডে টি20 দুইটা ফরম্যাটে উনি ভালো খেলছেন। তো এনাদের নিয়ে আসলে আপনার এক্সপেকটেশন? ম্যাথু ফোর্ড তাদের একমাত্র ফরেন রিক্রুট, এই টোটাল স্কোয়াডে একমাত্র ফরেন রিক্রুট ম্যাথু ফোর্ড। এখন যদি আমি তাদের প্লেয়ারগুলোর দিকে তাকাই, অধিকাংশ কিন্তু ওডিআই আর টেস্ট মানে খেলে অভ্যস্ত আর কি। এই টিমটা নিউজিল্যান্ডের লিগ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে আমার যে কারণটা মনে হয়েছে যে নিউজিল্যান্ডের উইকেটগুলো কিন্তু কিছুটা ট্রিকি থাকে, ফাস্ট বোলিং কন্ডিউসিভ উইকেট থাকে নিউজিল্যান্ডে। আমরা এই স্কোয়াডটা যখন আলোচনা করবো তখন দেখবো তাদের বেশ কিছু ফাস্ট বোলিং অলরাউন্ডার রয়েছে, পাশাপাশি তাদের টপ অর্ডারে যারা ব্যাটিং করে তারা নতুন বলে ব্যাট করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন, নতুন বলের সুইংটা খুব ভালো বুঝতে পারেন তারা। সো নিউজিল্যান্ডের কন্ডিশনে তারা চ্যাম্পিয়ন হয়েছে, ভালো করেছে, কিন্তু গায়নাতে এরকম স্পিনিং উইকেটে এসে তারা কেমন পারফর্ম করবে সেটা দেখার জন্য একটু আমাদের অপেক্ষা করতে হবে। পুরো টিমের যদি অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনি যদি স্পেসিফিকলি কারোর ব্যাপারে কথা বলতে চান? আমি একটু পুরো টিমটা নিয়ে বলছি। এখানে হচ্ছে টপ অর্ডারে রয়েছেন উইলিয়াং, উনি তো বেশ অভিজ্ঞ, ওয়ানডে টি20 খেলে অভ্যস্ত, তো তার কথা আলাদাভাবে না বলি। আমি যাকে দেখতে খুব আগ্রহী উনি হচ্ছেন কার্টিস হিফি। কার্টিস হিফি তাদের ইয়াং সেন্সেশন, মাত্র 20 বছর বয়স, উনি কিপার ব্যাটসম্যান, বেসিক্যালি টপ অর্ডারে ব্যাট করে থাকেন। তো আমি আশা করছি যে উইলিয়াং এর সাথে কার্টিস হিফিকে আমরা ওপেনিং এ দেখতে পারবো। উনি কিন্তু রিসেন্টলি কনক্লুডেড ওই নিউজিল্যান্ড এ বাংলাদেশে ট্যুর করলো, ওইখানে কিন্তু উনি 2-4 দিনের ম্যাচে খেলেছিলেন এবং সেকেন্ড যে 4 ডে ম্যাচ ছিল সেখানে উনি 7 অড একটা স্কোর করেছিলেন। সো হি হ্যাজ গট দ্য টেকনিক, উনি মানে নতুন বল বেশ ভালো সামলাতে পারেন, পাশাপাশি স্পিনটা উনি বেশ ভালো খেলেন। তো আমি আশা করছি যে গায়নাতে যেহেতু স্পিন কন্ডিউসিভ উইকেট থাকবে, আমরা পাওয়ার প্লেতে স্পিনারদের কিছু ওভার পেতে পারি, সেই ক্ষেত্রে নতুন বলে স্পিন ট্যাকল করার জন্য কার্টিস হিফি খুব ভালো একজন অপশন হতে পারে। ডগ ব্রেসওয়েলও আমাদের টিমে আছেন। ডগ ব্রেসওয়েল মূলত বোলিং অলরাউন্ডার, ওনাকে হয়তো লোয়ার অর্ডারে আমরা ব্যাট করতে দেখতে পারবো। নাম্বার 3-তে আমি এক্সপেক্ট করছি ডেইন ক্লিভারকে। বেসিক্যালি হয়তো সেন্ট্রাল স্ট্যাক্স উনি উইকেট কিপিং করবেন, মানে দুইজন তাদের কিপার ব্যাটসম্যান রয়েছেন, কার্টিস হিফি আর ডেন ক্লিভার উনি হয়তো নাম্বার 3-তে খেলবেন। ডেন ক্লিভার কিন্তু নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেছেন, উনি আয়ারল্যান্ড ট্যুর করেছেন, 50 ওভারের ম্যাচ উনি খেলেছেন আর কি। সো এটা হচ্ছে গেল টপ 3। টপ 4 এখন নাম্বার 4-এ আমরা টম ব্রুসকে আশা করব। হ্যাঁ, উনি ক্যাপ্টেন, উনি কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলেছিলেন বিপিএল এ, আমাদের পরিচিত মুখ টম ব্রুস, এবং উনি কিন্তু এই যে সুপার স্ম্যাশ টি20-তে হাইয়েস্ট রান স্কোরার ছিলেন। এবং উনি, আমি যদি একটু বলি ডাটাটা, 10 ম্যাচে উনি 339 রান করেছেন অ্যাট অ্যান অ্যাভারেজ অফ 56.5 উইথ অ্যান স্ট্রাইক রেট অফ 157.67। সো ইজ কোয়াইট ইমপ্রেসিভ। পাশাপাশি উনি কিন্তু অফ স্পিন বলও করে থাকেন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স উনি কিন্তু কিপিং করেছেন, কিন্তু সুপার স্ম্যাশ টি20তে কিন্তু ওনাকে আমরা অফ স্পিন বোলিংও করতে দেখেছি। সো ওনার বোলিংটা হয়তো হ্যান্ডি হবে গায়ানার উইকেটে। এটা গেল হচ্ছে আমাদের টপ অর্ডার বা মিডল অর্ডার যেটা শুরু হলো। এরপরে আমরা দেখতে চাচ্ছি ডিন ফক্সক্রফটকে। ডিন ফক্সক্রফট কিন্তু এই নিউজিল্যান্ড এই টিমের হয়ে বাংলাদেশেতে ট্যুর করেছেন, ওডিআই তো না, ওয়ান ডে এবং 4 দিনের ম্যাচ খেলেছেন। পাশাপাশি সর্বশেষ যে পাকিস্তান ট্যুরটা করে নিউজিল্যান্ড, সেখানে কিন্তু ডিন ফক্সক্রফট নাম্বার 3-তে ব্যাট করেছে। সো ইন্টারন্যাশনাল এক্সপোজার কিন্তু ওনারও রয়েছে, এবং পাকিস্তানে যেহেতু উনি খেলেছেন, আমি আশা করছি যে গায়ানার কন্ডিশন কিছুটা উনি হয়তো আন্দাজ করতে পারবেন। সো মিডল অর্ডারে আমি আশা করছি ওনাকে, যেহেতু টপ অর্ডারে আমি জায়গা দেখছি না। কার্টিস সিফি থাকবেন, টম ব্রুস থাকবেন, ডেন ক্লেভার আছেন। সো ডিন ফক্সক্রফটকে আমি মিডল অর্ডারে দেখতে চাচ্ছি। এর পরবর্তীতে আমরা 2জন পেস বোলিং অলরাউন্ডার, তাদের নিয়ে একটু কথা বলবো, জশ ক্লার্কসন এবং উইলিয়াম ক্লার্ক। তারা 2জন বেশ ভাইটাল একটা রোল প্লে করতে পারেন, বিশেষ করে আপনাকে ডেথ ওভারে যখন ব্যাটটা ঘোরাতে হবে, বড় শট খেলতে হবে, সেই সময় বেশি রান করার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু তারা জশ ক্লার্কসন আর উইলিয়াম ক্লার্কের উপরে হয়তো ভরসা করবেন। পরবর্তীতে রয়েছেন ডগ ব্রেসওয়েল, যেটা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, বোলিং অলরাউন্ডার, ফাস্ট বোলিং অলরাউন্ডার। এরপরে আমি উইকেটের কন্ডিশন বুঝে আইদার ম্যাথিউ ফোর্ড অর তাদের আরেকজন অফ স্পিনার অ্যাঙ্গুস শ, এই 2জনের যে কোনো একজনকে খেলানোর পক্ষপাতী, ডিপেন্ড মানে উইকেটটা কেমন নেচার দেখাচ্ছে তার উপরে। এরপরে রয়েছেন ফাস্ট বোলিংয়ে যদি আমি আসি, ব্লেয়ার টিকনার কিন্তু নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে বেশ কিছু টি20 খেলেছেন, এবং এই সুপার স্ম্যাশ টি20-র মানে এই যে আসরটা শেষ হলো সেখানে কিন্তু উনি হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন। যদি ওনার ইকোনমিটা একটু কনসার্নের বিষয় ছিল, ওভার 9 ওনার ইকোনমি ছিল, বাট উনি টোটাল টুর্নামেন্টে 19টা উইকেট পেয়েছেন। সো উইকেট, নতুন বল উইকেট নিতে উনি পারদর্শী আর কি। এরপরে যদি আমি তাদের মানে মূল 2জন স্পিনারের দিকে যদি আসতে চাই, একজন হচ্ছে আজাদ প্যাটেল, উনি তো মুম্বাইতে ইন্ডিয়ার বিরুদ্ধে এক ইনিংসে 10টা উইকেট নিয়েছিলেন। সো উনি হচ্ছে ট্রু টেস্ট বোলার আর কি। মানে স্পিন বোলার তো সাধারণত আমরা এখন দেখে থাকি যে কন্টেন্ট বোলিং করেন, একটু কুইকার বল করে থাকেন, উনি কিন্তু একদম টিপিক্যাল কনভেনশনাল মানে লেফট আর্ম অর্থোডক্স। এবং গায়ানাতে যে উইকেট আমরা এক্সপেক্ট করছি, মানে উইকেটটা যদি তেমনই মানে আচরণ করে, সেক্ষেত্রে কিন্তু আজাদ প্যাটেল একজন এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। পাশাপাশি রয়েছেন জেইডেন লেনক্স, উনিও কিন্তু লেফট আর্ম অর্থোডক্স, বাট এই যে আজাদ প্যাটেল আর জেইডেন লেনক্স, তাদের বোলিং এর মানে ধরনে কিন্তু বৈচিত্র্য রয়েছে। লেনক্স অনেকটা ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে বল করে থাকেন, ওনার আর্মারটা খুব ইফেক্টিভ। রিসেন্টলি কনক্লুডেড বাংলাদেশ ট্যুরে কিন্তু উনি বেশ কয়টা আর্ম ডেলিভারিতে উইকেট পেয়েছেন, ভুগিয়েছেন। সো জেইডেন লেনক্স আর আজাদ প্যাটেল আমার মনে হয় নিউজিল্যান্ড মানে এই টিমটা আর কি, সেন্ট্রাল স্ট্যাগস, এই স্পিন অ্যাটাককে লিড করবেন হচ্ছে ওনারা 2জন। পাশাপাশি ডিন ফক্সক্রফট উনি অফ স্পিন করে থাকেন, এবং যদি অ্যাঙ্গুস শকে আমরা টিমে দেখতে পারি, সেই ক্ষেত্রে এরকম 12 থেকে 16 ওভারে তারা টোটাল স্পিন হয়তো দিতে পারেন। আর সবচেয়ে মজার বিষয় আপনি দেখুন, জশ ক্লার্কসন, উইলিয়াম ক্লার্ক, ডগ ব্রেসওয়েল, তারা 3জনই ব্যাটিং অলরাউন্ডার এবং পেস বোলিং অলরাউন্ডার। সো টিমের মধ্যে কিন্তু একটা ব্যালেন্স রয়েছে, এবং মানে আমি প্রেডিক্ট করতেই পারি যে বড় যে 3টা টিম আমরা আশা করছি, যে হোবার্ট, রংপুর বা গায়ান অ্যামাজন ওয়ারিয়র্স, তাদের যে কোনো একটা বা 2টা টিমকে তারা ভোগাতে পারে এবং মানে হারাবে, আমার বিশ্বাস আর কি। হ্যাঁ। আচ্ছা, আমরা সেন্ট্রাল স্ট্যাক সম্পর্কে জানছিলাম প্রদীপ ভাইয়ের কাছে, আমরা এবার যদি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স সম্পর্কে জানতে চাই অনেক হয়ে গেছে। জি, এখানে আমরা যদি বলি যে যেমন সেন্ট্রাল স্ট্যাকের ক্ষেত্রে আমরা কিন্তু আসলে ওরকম নাম করা প্লেয়ার কিংবা চেনা প্লেয়ারের সংখ্যা আসলে দেখছি না, কিন্তু গায়ানা অ্যামাজন ওয়ারিয়রের টিমটাকে যদি আমরা বলি, এখানে প্রত্যেকটা ব্যাটসম্যান বলেন, বোলার বলেন, অলরাউন্ডার বলেন, সবাইকে গ্লোবালি সবাই চিনে। হ্যাঁ, আপনি টুর্নামেন্টের গো থ্রু করেন প্রথম থেকে, ওনারা কিন্তু 5ম দল যারা দল ডিক্লেয়ার করেছে, ওনারা সময় নিয়েছেন দল গুছাতে, ওনারা মাঠ অনুযায়ী, প্লেয়ারের অ্যাভেলেবিলিটি অনুযায়ী ওনারা কিন্তু দল গুছিয়েছেন। পুরা ওনাদের স্কোয়াডের ম্যাক্সিমাম প্লেয়ারকে কিন্তু ওনারা পুরো সময়টা পাবেন, অন্যান্য টিমে হয়তো একটু রিস্ক থাকতে পারে। জি, আমি যদি একটু ব্যাটিং লাইন আপ বা 11 বলেন বা টিম সেট আপের দিকে যান, তাহলে রহমতুল্লাহ গুরবাজ উনি এখানে খুব অ্যাট্রাকটিভ হবেন, উনি বাংলাদেশে খুব ভালো খেলেছেন। সো ওনার একটা এক্সপেরিয়েন্স আছে স্লো ট্র্যাকে কিভাবে করা যাবে। কিন্তু সিপিএল নিয়মিত খেলেন, গায়ান অ্যামাজন ওয়ারিয়র্সের হয়েছে, মাঠটা ওনার চেনা, অনেক চেনা। ইভেন লুইস আসলে এই ক্ষেত্রে বলার মানে ওনাদের ব্যাপারে বলার তেমন কিছু নাই। সো চার্লস হোপ, আপনার হিটমায়ার, ওনারা আপনার এই টিমের হয়ে খেলেন, ওনারা এখানকার লোকাল প্লেয়ার এবং ভালো পারফর্ম করবেন। আমি আসলে পুরা জায়গাটায় এই টিমটায় সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে মার্ক অ্যাডায়ার, উনি আইরিশ ফাস্ট বোলার,
ওনার অনেক ভেরিয়েশন আছে, পেস ভেরিয়েশন আছে এবং উনি খুব ইফেক্টিভ। সো প্রচুর টি20 টুর্নামেন্ট খেলে বেড়াচ্ছেন এবং ব্যাট হাতে দক্ষ, অনেক দক্ষ। বেশ ভালো। আমরা এখানে যদি এশিয়ান কিছু প্লেয়ারদের ভিতরে একজন আছেন সৌদ শাকিল, এই টিমে খেলছেন। হ্যাঁ, সো উনি এটা ভাইটাল, পুরো টুর্নামেন্টে উনি এটা ভাইটাল রোল প্লে করবেন। অনেক আপস এন্ড ডাউনের বিরুদ্ধে যখন যাবে টিমটাকে ব্যালেন্স করে দেবে। আমি রোমেরিও শেপার্ডের কথাও যদি বলি, হ্যাঁ, মানে রোমেরিও শেফার্ড গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এর অবিচ্ছেদ্য অংশ, তো নাম্বার 7 এ নামে ব্যাট করুক আর কি। হ্যাঁ, আমরাও চাই, কিন্তু এখন ওনার সাথে আসলে এই কম্পিটিশনটা থাকবে হচ্ছে ডেভিন পেটেরিয়াস আছে, সৌদ শাকিল আছে। এই যে কম্বিনেশনটা ওনারা আসলে মানে এটা বলা যায় মধুর যন্ত্রণায় পড়বেন যে কাকে আসলে নিয়ে কোন জায়গাটা খেলাবেন, এবং যারা খেলবেন তারা আসলেই সবাই পারফর্মার। যেহেতু আমি একটু বলি যে রোমেরিও শেফার্ড যেহেতু লোকাল প্লেয়ার, সো সেই ক্ষেত্রে কিন্তু তাদের ফরেনারে ঝামেলায় পড়তে হবে না। 5 জনের একটা কোটা দেখেছি। হ্যাঁ, এবারও 5 জনের কোটাই এই পর্যন্ত রয়েছে, নতুন কোনো ডিক্লারেশন আসেনি। তো যেহেতু ডোয়ান প্রিটোরিয়াস, মার্ক অ্যাডিয়ার এবং রোমেরিও শেফার্ড তারা কিন্তু অনেকটা একজন আরেকজনের লাইক টু লাইক রিপ্লেসমেন্ট। সো আমি ব্যক্তিগতভাবে আশা করছি যে রোমেরিও শেফার্ড টিমে থাকবেন এবং আইদার ডোয়ান প্রিটোরিয়াস আর মার্ক অ্যাডিয়ারের যে কোনো একজনকে টিম ম্যানেজমেন্ট হয়তো খেলাবেন। এবং মার্ক অ্যাডিয়ার, ডোয়ান প্রিটোরিয়াস দুজনই কিন্তু ব্যাট হাতেও দক্ষ, বোলিংটাও কিন্তু যে কোনো টিম চাইবে আসলে ওনাদেরকে বেস্ট 11-এ রাখা। দুইজনই আসলে বেস্ট 11-এ থাকার মতো প্লেয়ার। কিন্তু আসলে যে তিনজন একই রকম প্লেয়ার হয়ে যাবে সেই ক্ষেত্রে হয়তো যে কোনো একজনের কপাল পুড়তে পারে বা বাই রোটেশন হয়তো খেলানো হতে পারে। স্পিন বোলিং অ্যাটাকের কথা যদি আমরা এখানে বলি, যে মানে মতি আছে, আকিল হোসেন আছে, মানে আপনি ইমরান তাহিরি আছে, মঈন আলী আছে। সো টিমটা খুবই অ্যাট্রাকটিভ হবে। এই টিমটা আমার কাছে যদি আমি বলি যে অন দ্য বেস্ট মানে স্কোয়াডটা দেবে। হ্যাঁ, ফাইনালিস্ট হিসেবে ফার্স্ট কম্পিটিটর। আমরা যদি স্পিন বোলিং লাইনআপটাও দেখি, হচ্ছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের এখানে মুতি আছে, আকিল হোসেন আছেন, এমনকি আপনি গতবারের মনে ক্যাপ্টেন্সি ইমরান তাহিরি করেন, এবারেও করবেন ইমরান তাহির। আপনি তিনজন বোলারকে কাকে রেখে কাকে দলে সাথে মঈন আলীও আছেন। সো যদি আমরা এক কথায় বলি যে ওয়ান অফ দ্য বেস্ট স্কোয়াড আমরা এই টুর্নামেন্টে যদি বলি, আমরা তাহলে মানে আমি যদি একটু বলি যে একমাত্র ইমরান তাহির বাদে প্রত্যেকে ব্যাট করতে পারেন এবং প্রত্যেকে খুব দ্রুত গতির ইনিংস খেলতে পারেন। সো এই টিমটাকে বিট করা আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে খুব কঠিন হবে। বাকি 4টা টিমের জন্য কমন একটা চ্যালেঞ্জ থাকবে যে ইজ টু বিট গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, কারণ এর মধ্যে অনেকেই কানাডিয়ান প্রিমিয়ার লিগ খেলে থাকেন। সো ওদের কাছে এই টাইপের টুর্নামেন্ট কন্ডিশনটা ইউজ টু পিচটা ইউজ টু। জিনিস বলি, বাংলাদেশের সাথে আমির জাঙ্গুর একটা ইনিংসের কথা আমরা আজকে কথা বলছিলাম, যে ওনাকে নিয়ে আসলে কিন্তু আলোচনা করা হয়নি, কিংবা ওই লেভেলের কিন্তু আমরা কখনো ওনাকে চিনতাম না, কিন্তু উনি কিন্তু মেহেদী মিরাজকেও কিন্তু খুব ভালো ভুগিয়েছেন। তো ঘুরে ফিরে আমরা যদি প্রত্যেকটা মানে মানুষকে নিয়ে কথা বলতে চাই, প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু কি ফ্যাক্টর। আর এখানে বিষয়টা কি যে আপনি ধরেন প্রত্যেকটা পজিশনের, মানে ধরেন একটা প্লেয়ার যে পার্টিকুলার একটা রোল প্লে করবেন তার ব্যাকআপ হিসেবে আরেকটা প্লেয়ার রয়েছে। আপনি ডোয়ান প্রিটোরিয়াসের ব্যাকআপ হিসেবে পাচ্ছেন মার্ক অ্যাডিয়ারকে, ঠিক আছে। আপনি গুদাকেশ মতি এবং আকিল হোসেন তার একই টাইপের প্লেয়ার, ঠিক আছে। আপনি ওপেনিং এ গুরবাজ এবং এভিন লুইসকে খেলাচ্ছেন, আমরা জনসন চার্লসের বসে রাখতে হচ্ছে। সাউথ শাকিল পিএসএল এ কোয়েটার হয়ে ওপেন করেন, তাকে আমরা ওপেনিং এর জায়গা দিতে পারছি না। হ্যাঁ, মিডল অর্ডারে আপনার সেই হোপ রয়েছেন, সিমরন হেটমায়ার রয়েছেন, ঠিক আছে। সেখানে আমরা আমির জাঙ্গুকে অকুপাই করতে পারছি না। মোরওভার জোসেফ অ্যান্ড্রিউ বোধহয় রয়েছেন, উনি কিন্তু হ্যাঁ জুয়েল্যান্ড, উনি কিন্তু লাস্ট সিপিএল এ বেশ ভালো করেছেন, তাকে আমরা স্কোপ দিতে পারছি না। সামার স্প্রিঙ্গার রয়েছেন, উনি কিন্তু আবার এই যে ডোয়ান প্রিটোরিয়াস, রোমেরিও শেফার্ড, মার্ক অ্যাডিয়ার তাদের মধ্যে আরেকজন একই ক্যাটাগরির প্লেয়ার। সো ফাস্ট বোলার হিসেবে এখানে হয়তো সর্বোচ্চ একজন বা দুজন হয়তো খেলা ধরবে। পেস বোলার অলরাউন্ডার হইলে তখন সেই ক্ষেত্রে দুজন আসবেন আর কি।